আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটি লাইভে হাজির হয়ে গেলাম। ইংলিশ মজা প্রেজেন্টস চলছে 20 দিনের রাইটিং জার্নি। আজ এটি হচ্ছে ডে থ্রিটা আলহামদুলিল্লাহ আমরা এক্ষুনি শুরু করব। আমি তার আগে জানতে চাই, তোমরা প্রত্যেকে আমাকে একটু কমেন্টে জানাও, গতদিন ডে টু এর পর আমি তোমাদের যে সাপোর্টিং নোটটা দিয়েছিলাম অ্যাপ এবং ওয়েবসাইটে, সেইটা বারবার দেখেছো কারা? এবং তার সাথে এটাও বলি যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বইটা সাথে নিয়েছো কারা? বিকজ আজকের ক্লাসের পরেই কিন্তু আগামী দিন থেকে তোমরা বই সাথে নিয়ে ক্লাসে অ্যাটেন্ড হবে, না হলে অনেক কিছুই তোমাদের কাছে কঠিন হয়ে যাবে। এই পুরো 20 দিনের জার্নিতে আমি বারবারই যেটি বলি যে দয়া করে আমার কথাগুলো অক্ষরে অক্ষরে তোমরা যদি শোনো, 20 দিন পর তুমি এক অন্য রকমের মানুষ হবে, অন্য রকমের আত্মবিশ্বাসী একজন মানুষ হবে। আয়োজনের শুরুতে আমাকে কথা দাও, ইনশাআল্লাহ আগামী আরও যে ক্লাসগুলো রয়েছে আমাদের সবগুলোতে সাথে থাকবে। আর হ্যাঁ, কোনো কারণে হয়তো বা অ্যাজ লাইভ আমার সঙ্গে রাত 9:15 মিস হয়ে যেতে পারে কোনো একদিন, বাট মন খারাপ করা যাবে না। সেই ক্লাসটি সেই দিনে খুব দ্রুতই টাটকা শেষ করে নিতে হবে, ঠিক আছে? আরেকটি ব্যাপার, যেদিন আমি যেটা সাপোর্টিং নোটের কথা বলি সেটাই কিন্তু মূলত দিয়ে থাকি। যেমন 1 নাম্বার ক্লাস ডে 1-এ কিন্তু আমি কোনো সাপোর্টিং নোটের কথা বলিনি, সো সাপোর্টিং নোট সেটা দিচ্ছি না। 2 নাম্বারে বলেছিলাম, সেটা আমি দিয়েছি। এখন 3 নাম্বারে দেখো আমি কি বলছি সেই অনুযায়ী। সো যা বলা হচ্ছে ক্লাসে সেইগুলোই মূলত সাপোর্টিং নোট হিসেবে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূল কথা। সো এখন আমরা ফুললি ক্লাসে প্রবেশ করব। আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, শুরু করলাম এবং দেখতে দেখতেই আজকে কিন্তু আমরা 3 নাম্বার ক্লাসে অ্যাটেন্ড হলাম এবং আমরা সব শেষে লিখতে চাই যে 03 ডান, ঠিক আছে? সো এখন ক্লাসে ফিরে যাব, আর কোনো কথা বলা যাবে না। ডে থ্রিতে আমরা গুরুত্বপূর্ণ 10টি স্ট্রাকচার দেখব। শিরোনাম ফাউন্ডেশন অফ ইংলিশ রাইটিং, অর্থাৎ ইংরেজি লেখার ভিত্তি গঠন করবে এমন কিছু জিনিস আমরা দেখব। এবং মনে রেখো, এগুলো অত্যন্ত গবেষণা করে বিভিন্ন লেখার মাস থেকে, বাস্তব অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই এই স্ট্রাকচারগুলো নেওয়া হয়েছে। এই স্ট্রাকচারগুলো ভালো করে বুঝতে হবে। স্ট্রাকচার বোঝা হয়ে গেলে আমরা নিজেরা প্র্যাকটিস করব যে দেখি তো কোনো একটা বিষয়ের উপরে লেখা যায় কিনা। দ্যাট মিনস আজকেই আমরা লেখা শুরু করব স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ কোনো একটি টপিকের উপরে আমরা লিখব। আমরা আজকের ক্লাস থেকে একটা চমৎকার আত্মবিশ্বাস নিয়ে যাব, তবে শর্ত অবশ্যই এই 10টা স্ট্রাকচার আমার সাথে সাথে খুব ভালো করে বুঝতে হবে। শুরুতে আরও একটা বিষয় বলি, যদি কোনো শিক্ষার্থী বলে যে গ্রামার না শিখে ফ্রি হ্যান্ড রাইটিং শিখব, বা গ্রামার না বুঝে ফ্রি হ্যান্ড রাইটিং শিখব, বা আমি শিখেছি বা কোনো একজন শিখিয়েছে, তাহলে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। কোনোভাবে এটি সম্ভব নয়। আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এটি অ্যাডভান্স লেভেলে একটি আলোচনা। লিখতে তারাই পারে, বিশেষ করে যাদের গ্রামারের ব্যাপারে অনেক ভালো ধারণা থাকে। আর অবশ্যই তুমি লিখতে পারবে, যেন তেন লিখে চলে আসতে পারবে, সেটাতে কোনো মার্কস পাবে না, সেটা ভুল হবে যদি এর নেপথ্যে তোমার গ্রামার ভালো না জানা থাকে। সো অবশ্যই গ্রামারের বেসিক কিছু বিষয় জেনেই তোমাকে লিখতে হবে, এটা জেনে নাও এবং মেনে নাও। আচ্ছা, তো চলো ফার্স্টে আমরা দেখে নিই যে আসলে কোন স্ট্রাকচারগুলো অবশ্যই আমাদের জানতে হবে। ওকে, আমরা 10টা স্ট্রাকচার দেখব। তার প্রথম হচ্ছে 2টা, এভাবে আরও 8টা আসবে, প্রতিটা স্লাইডেই আসতে থাকবে। আর একটা বিষয় বলি যে স্ট্রাকচার মোটামুটি আমরা যেগুলো শিখছি এর বাইরে আরও যেগুলো লাগবে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে শিখব। তার মানে এই 10টা হচ্ছে একেবারে বেসিক ফান্ডামেন্টাল, যেগুলো জানতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। এরপর আমরা প্র্যাকটিসের মাধ্যমে আরও প্রাসঙ্গিক বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানবো। আচ্ছা, প্রথম যে স্ট্রাকচার এবং দ্বিতীয় যে স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার বেসিকলি তোমরা কিন্তু দেখেছো প্রথম ক্লাসগুলোতে, মোটামুটি তোমরা এটা বুঝে নিয়েছো কিছুটা। আমি আবারও একবার রিপিট করছি যে সাবজেক্টের পরে ভার্ব, ওকে, এরপরে থাকবে অবজেক্ট, এবং কোনো কোনো সময় সাবজেক্টের পরে ভার্ব, কোনো কোনো সময় থাকবে হচ্ছে অ্যাডভার্ব। তো এটা হলো যে সাবজেক্টের পরে যদি ভার্ব বসে বা এমন কোনো বাক্য লিখতে চাও এবং তারপরে অবজেক্ট, তাহলে এই ভার্বটার নাম হয়ে যাবে তখন কি বলো তো? হ্যাঁ, রাইট, আমার সাথে সাথে বলো টিভি। দ্যাট মিনস ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর যদি কখনো সাবজেক্ট এবং ভার্বের পরে অবজেক্ট না বসে অ্যাডভার্ব বসে, কোনো একটা স্থান, কোনো সময় ইত্যাদি ইত্যাদি বসে, তাহলে তার নাম হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? সো মোটামুটি এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু 2টা স্ট্রাকচার লুকানো আছে।
ধরো এরকম তুমি একটা বাংলা মনে মনে ভাবছো বা বলছো যে আমার মা ভাত রান্না করেছিল। ওকে, আমার মা ভাত রান্না করেছিল। এখন এই বাক্যটায় সাবজেক্ট আছে আমার মা, রান্না করেছিল এটা হচ্ছে ভার্ব, আর কি রান্না করেছিল ভাত, এটা হচ্ছে অবজেক্ট। ওয়েল, সো আমার মা, মাই মাদার, এটা খুবই সিম্পল। রান্না করেছিল, কুক থেকে কুকড, বুঝতে পারছো, পাস্ট টেন্স কিন্তু। রান্না করেছিল, কি রান্না করেছিল, রাইস, ভাত রান্না করেছিল। তার মানে এই স্ট্রাকচারে চলে গেল যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কিন্তু ধরো এই বাক্যটা যদি এভাবে বলতাম যে আমার মা দীর্ঘ সময় ধরে রান্না করেছিল, মানে ভাত নয়, আমার মা দীর্ঘ সময় ধরে রান্না করেছিল, তখন একটা সময়, একটা ব্যাপ্তিকাল বোঝাচ্ছে। তখন এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। তখন সাবজেক্ট, ভার্ব, ইনট্রানজিটিভ এবং সবশেষটা হচ্ছে অ্যাডভার্ব। এবং এখান থেকে একটা মজার জিনিস তোমরা জেনে নাও যে মাঝে মাঝে কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ হয়ে যায়। যদি অবজেক্ট থাকে তাহলে সেটি ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটাই কিন্তু আবার হয়ে যায় ইনট্রানজিটিভ। জাস্ট এনাফ, এইটুকু দেখে রাখো, এর বেশি ইনফরমেশন দরকার নেই। নাম্বার 2 স্ট্রাকচার, যেটার ছোঁয়াও আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এর আগে পেয়েছো, সেটা হলো যে সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট। আর এই ভার্বের নাম কি মনে আছে তোমাদের? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা, তার নাম হচ্ছে এলভি বা লিঙ্কিং ভার্ব। মনে আছে তো? তো এই ধরনের স্ট্রাকচার দেখেছো যে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট হচ্ছে কি একে অপরের পরিপূরক। এই এক্সাম্পলটা তোমরা একটু দেখো, বা মনে মনে এরকম ধরো একটা বাংলা তুমি ভাবছো, বা ট্রান্সলেশন কোনো পরীক্ষা এসেছে, তুমি লিখতে চাও পরিবেশ দূষণ একটি বড় সমস্যা। পরিবেশ দূষণ একটি বড় সমস্যা, এই ধরনের বাক্যগুলোর মাঝে তুমি এই জিনিসটা একটা যুক্ত করবে, ইজ ইকুয়াল টু। দেখবে ইজ ইকুয়াল টু যদি তুমি কোথাও দিয়ে বাক্যটা চমৎকার অর্থ থাকে, তাহলে এই ইজ ইকুয়াল টু জায়গায় মূলত ইজের একটা অবস্থান হয়। খুবই ফানি আর খুবই মজার জিনিস, পরিবেশ দূষণ হয় একটি বড় সমস্যা, এই ইজ ইকুয়াল টুর জায়গায় একটা হয় কথা লুকানো থাকে, আর এই হয়ের জন্যই মূলত ইজ নিয়ে আসতে হয়। আর যদি হয়েছিল তাহলে ওয়াজ নিয়ে আসতে হয়। এনিওয়ে, এটা আমি কেটে দিলাম। এবার ট্রান্সলেশন করব আমি। পরিবেশ দূষণ ইংরেজি কি? এনভায়রনমেন্টাল পলিউশন। হয় একটি বড় সমস্যা, ইজ আ মেজর প্রবলেম। ইজ আ মেজর প্রবলেম, ইজ আ বিগ প্রবলেম, ইজ আ গ্রেট প্রবলেম, অনেক কিছু বলতে পারো। তো কিছু কিছু শব্দের সঙ্গে কিছু শব্দের একটা সম্পর্ক আছে। যেমন প্রবলেমের সঙ্গে মেজর বসে, তুমি গ্রেটও ইউজ করতে পারো, বিগও ইউজ করতে পারো, ইত্যাদি ইত্যাদি। তো কিছু শব্দের সঙ্গে কিছু শব্দের যে চমৎকার মিল বন্ধন, সেটাকে মূলত বলা হয় কোলোকেশন। প্রবলেমের সঙ্গে সবচেয়ে বেশি যেটা যায় সেটা হচ্ছে মেজর প্রবলেম। আমি হয়তো বলতে পারি বিগ প্রবলেম, গ্রেট প্রবলেম, সেটা শুনতে সুন্দরও শোনাতে পারে, কিন্তু ইংরেজিতে কিছু শব্দের সঙ্গে কিছু শব্দের যে সম্পৃক্ততা, এগুলোকে বলা হয় কোলোকেশন। আর এটা তুমি কিভাবে জানবে? আমি তোমাকে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন পড়তে বলবো। কোথা থেকে পড়বে? দ্রুত এই বইটা নিয়ে নাও, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন, কারণ আগামী ক্লাস থেকে এই বইটা তোমাকেই শতভাগ হেল্প করবে। কারণ আমরা বলেছিলাম যে 1, 2 এবং 3 দরকার নেই, মৌলিক জিনিসগুলো আমরা কথা বলবো। এরপরে আমরা মূলত ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মূল রসদটা নেব হচ্ছে এই বই থেকে। আশা করি বইটা সংগ্রহে আছে, না থাকলে লাইব্রেরি থেকে নিয়ে নাও অথবা আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটি বলছিলাম যে কিছু শব্দের সঙ্গে কিছু শব্দের একটা মেল বন্ধন আছে, কোলোকেশন। এটা তুমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিসের মাধ্যমে জানবে। ক্লিয়ার? তাহলে এনভায়রনমেন্টাল পলিউশন আর আ মেজর প্রবলেম, বুঝতে পারছো? প্রথমটা হচ্ছে সাবজেক্ট আর পরেরটা হচ্ছে কমপ্লিমেন্ট। শুধু বেসিকটুকু দেখে রাখো, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে আসি আমরা। আচ্ছা, এখানে স্ট্রাকচার 3 দেখো। এই স্ট্রাকচারটারও ছোঁয়া বা মোটামুটি ধারণা তোমরা পেয়েছো। আমি গত ক্লাসে বলেছিলাম ইনফিনিটিভ বেস, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, এরপরে হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে ভার্ব বা বেস ফর্ম যেটা। তো এরকম ধরো কোন একটা বাংলা তুমি শুনছো বা বলতে চাইছো যে তারা গ্রামে একটি স্কুল তৈরি করতে চায়, করতে চায়। এখানে একটা মজার কথা হচ্ছে তয়কারে তে, এই কথাটা তুমি বেশি শুনতে পাবে। বাংলায় যদি এমন কোনো কথা তুমি শুনতে পাও বা বলো, যেমন খেতে, নিতে, দিতে, যেতে,
এই তয়কারে তে যদি কোথাও থাকে সেখানে কিন্তু তোমার এই টু বিল্ড, টু গো ইত্যাদি, মানে মেন কথা হচ্ছে ইনফিনিটিভটা বসবে। আমি আবার রিপিট করছি, বাংলায় যদি তুমি তয়কার তে এইরকম কোনো উচ্চারণ করে ফেলো, যেমন ধরো আমি তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম, আমি খেলতে গিয়েছিলাম, আমি কাজ করতে গিয়েছিলাম, আমি তৈরি করতে গিয়েছিলাম, এই তয় করে তে থাকলে আমরা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার নিয়ে আসবো। আচ্ছা, দে মানে হচ্ছে তারা, ওকে, চায় বলেছি, অতএব দে ওয়ান্ট। তাহলে এখানে মূলত সাবজেক্ট হচ্ছে তারা আর মূল ভার্ব হচ্ছে চায়। ঠিক আছে, তৈরি করতে এটাকে বলছি আমরা ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের পরে বাকি যেটুকু, এটুকুকে আমরা যদিও বলেছি এক্সটেনশন, কিন্তু এটার নাম হলো মূলত কি বলতো, হ্যাঁ, ইনফিনিটিভের অবজেক্ট। তাহলে দে ওয়ান্ট টু বিল্ড আই স্কুল ইন দ্য ভিলেজ, তারা গ্রামে একটি স্কুল তৈরি করতে চায়। এরকম অনেক বাক্য তুমি বলতে পারবে। যেমন আমি তোমার সাথে দেখা করতে চাই, তাহলে কি হবে, আই ওয়ান্ট টু মিট ইউ, আই ওয়ান্ট টু মিট ইউ। এরকম অনেক বাক্য তুমি লিখতে পারবে, বলতে পারবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। বেসিক স্ট্রাকচারগুলো শুধু একটু ভেতরে নিয়ে নাও, কেমন? এবং মেনে নাও যে আজকের যে 10টি স্ট্রাকচার ঘুরে ফিরে বারবার তুমি দেখবে, সময় পেলেই বারবার তুমি দেখবে, এবং সম্ভব হলে রিডিং টেবিলের সামনে তুমি খাতায় একটা পেজে লিখে সেটা তুমি ঝুলিয়ে রাখবে। আচ্ছা, এরপরে আসো স্ট্রাকচার 4। স্ট্রাকচার 4-এ হচ্ছে যে সাবজেক্টের পর একটা ভার্ব আসতে পারে, যেমন আই নো, আই বিলিভ, হি নোজ, হি বিলিভ ইত্যাদি। এরপরে দ্যাট ক্লজ, দ্যাট ক্লজ মানে হচ্ছে দ্যাট দিয়ে শুরু একটা বাক্য, সহজ কথায়, এত কঠিন না করে দ্যাট দিয়ে শুরু। যেমন বলি না, আই নো দ্যাট, আমি জানি যে, ইউ নো দ্যাট, তুমি জানো যে, এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে। ঠিক আছে, এইসব বাক্য। আমি যেমন একটা বাক্যের কথা বলি, আমি জানি যে সে কঠোর পরিশ্রম করে। ওকে, সো আমি জানি, আই নো, আমি বিশ্বাস করি, আই বিলিভ। ঠিক আছে, এরপরে দ্যাট দিয়ে বাকি অংশ। এই ধরনের স্ট্রাকচার লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে প্রচুর ইউজ হয় দ্যাট দিয়ে। ঠিক আছে, দ্যাটের পরে সাধারণ আরেকটা বাক্য, যে সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে ওয়ার্কসের সাথে কেন এস হলো, এটার আনসার কি তোমরা দিতে পারবে কেউ? একটু ঝটপট করে কমেন্টে জানাও তো কোন টেন্স এটা। আমি কিন্তু বারবার ফোকাস দিই, সেটা হলো যে টেন্সের জ্ঞান না থাকলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আলোচনায় অংশগ্রহণ করাই উচিত নয়। বেসিক তো অনেক কিছু জেনেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আসতে হয়, অনেকবার বলেছি যে এটি একটি অ্যাডভান্স লেভেলে আলোচনা। অনেকেই শুধু শুধু এটা স্পোকেনের মতো করে ভাবে, গ্রামারের বেসিক জানা খুব জরুরি। সো কেন এস হলো, আত্মবিশ্বাস যাদের আছে একটু কমেন্টে জানাও, আমি একটু নজর রাখছি। রাইট, হ্যাঁ, অনেকেই পারছো। হ্যাঁ, কারণ হলো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি, আর ইনডিফিনিটের সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই এস দিতে হয়। ইয়েস, এই তথ্যটুকু যদি তুমি না বোঝো, এটা না জেনে এই ক্লাসে অ্যাটেন্ড হও, সত্যি ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো বড়ই কঠিন। শুধু আবেগ দিয়ে সব কিছু চলে না। আমি যা বলছি সেগুলো শোনো, একটু বোঝো, ইনশাআল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে চমৎকার আত্মবিশ্বাস কাজ করবে। আমাদের এই পুরো আয়োজনের সারমর্ম কথা একটাই, একেবারেই 0-0 থেকে শুরু আর আত্মবিশ্বাস দিয়ে শেষ। 0-0 থেকে শুরু, আত্মবিশ্বাস দিয়ে শেষ। আচ্ছা, এরপরে আসো স্ট্রাকচার 5। সাবজেক্টের পর আমরা ভার্ব পাবো, এবং এরপরে পরবর্তী আরেকটা ভার্বের সঙ্গে আমরা আইএনজি পাবো, যেটাকে আমরা বলছি জেরান্ড। তোমাকে এত কঠিন করে জেরান্ড পার্টিসিপল মনে রাখতে হবে না, শুধু এইটুকু মনে রাখো যে কিছু কিছু ভার্বের পর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়। এখন এই কিছু কিছু ভার্বের সংখ্যা কোনগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ তুমি জানতে পারবে, শুধু জেনে নাও যে এইরকম কিছু ভার্ব। এবং মজার কথা হচ্ছে, যারা ন্যাচারালি কোনো স্পিকিংয়ে মানে স্পিকিং করতে পারে, নেটিভ স্পিকারদের কথা বলি, অথবা যারা ভালো ইংরেজি বলতে পারে, দেখবে ওরাও কিন্তু জানে না যে ওই ভার্বগুলোর পরে পরবর্তী ভার্বের সাথে কেন আইএনজি হয়, অথচ তারা কিন্তু এটা বলতে পারে। আর আমরা যেহেতু প্রাথমিক লেভেলে আছি, সো মনে রেখো তোমরা, যেমন হচ্ছে স্টার্ট, তারপরে হচ্ছে এনজয়, স্টার্ট, এনজয়, স্টপ, অ্যাভয়েড, এই সকল ভার্বগুলোর পর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যায়। যেমন সে ইংরেজি শেখা শুরু করেছিল, ইংরেজি শেখা শুরু করেছিল, তাহলে সে অবশ্যই শেখা শুরু করেছিল, মানে শুরু করেছিল, হ্যাঁ, স্টার্ট,
শুরু করেছিল, আমি কি বলছি বলতো, এটা পাস্ট টেন্স বলছি, অতএব স্টার্টেড। ওকে, পাস্ট টেন্স। এখন এটা যদি না বোঝো তো ব্যথার কারণ, টেন্সের ব্যাপারে দক্ষতা তো থাকতেই হবে। সি বা হি স্টার্টেড, স্টার্ট থাকলে পরবর্তী ভারের সঙ্গে আইএনজি। এখন কেউ যদি বলো কোথা থেকে আইএনজি আসলো, তাহলে তো বড় সমস্যা। এবং এরপরে যখন এই ধরনের বাক্য কোথাও দেখবে, আশা করি এটা যদি জানো যে স্যার বলেছিল যে কিছু ভার্বের পর দ্বিতীয় ভারের সঙ্গে আইএনজি হয়, তখন তুমি এটা মেনে নেবে। ঠিক আছে, আমি তোমাকে আসলে ক্লু বা তোমাকে একটা কি দিচ্ছি, চাবি দিচ্ছি। এই চাবি দিয়ে তুমি ট্রাই করলে অনেক তালা তুমি খুলতে পারবে। আচ্ছা, শি স্টার্টেড লার্নিং ইংলিশ, সে ইংরেজি শেখা শুরু করেছিল। তাহলে সে আহ, বলবো যে খোশ গল্প করা বাদ দিয়েছিল। ইংরেজি কি হবে বলো তো? সে খোশ গল্প করা বাদ দিয়েছিল। তাহলে কি হবে? অ্যাভয়েড মানে বাদ দেওয়া, বাদ দিয়েছিল, অ্যাভয়েডেড খোশ গল্প করা। খোশ গল্প করা ইংরেজি কি বলো তো? হ্যাঁ, গোসিপ, গোসিপিং। ঠিক আছে, গোসিপিং। তাহলে এই যে তুমি গোসিপিং করে ফেললে, গোসিপের সঙ্গে আইএনজি তো করলে, কেন করলে বলো তো? বিকজ ওই ভার্বগুলো, আমি কয়েকটা ভার্ব বললাম, যেমন স্টার্ট, অ্যাভয়েড, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার এনজয়, এই টাইপের ভার্বের পর দ্বিতীয় ভার্বের সঙ্গে কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। জাস্ট ফর্মুলা, দেখতে থাকো আর চাপ নিবে না। আরেকটা বিষয় হলো যে আমি যখন এই স্ট্রাকচারগুলো শেখাচ্ছি, এত তথ্য আমি মনে রাখবো কিভাবে, আমি কি পারবো ইত্যাদি, এই চাপ নিতে হবে না। তোমার কাজ হলো শুধু দেখতে থাকা। আমি এই পুরো আয়োজনে আমি তোমাকে কখনো বলবো না তোমাকে চাপ নিতে হবে। তোমার কাজ হচ্ছে আমি যেগুলো দেবো সেগুলো মাত্র পড়বে, পড়ে পড়ে আমার কাছে তুমি অ্যাটেন্ড হবে। কারণ আমার ক্লাসে অ্যাটেন্ড হওয়ার ক্ষেত্রে তোমাকে নিশ্চয়ই কোনো স্কোর অর্জন করতে হচ্ছে না, একটা হিডেন কোনো এর ভিতরে কন্ডিশন নেই। তোমার কাজ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আমার ক্লাসে অংশগ্রহণ করা। আমি যে কথাগুলো বলবো সেগুলো শুধু মেনে চলা। কতদিন? শুরু থেকে শেষ পর্যন্ত এই 20টা দিন। কথা দাও, 20টা দিন তোমরা আমার কথা শুনবে, এবং প্রতিটা দিন আমি যে হোমওয়ার্কগুলো দেবো সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমার ক্লাসে অ্যাটেন্ড হবে। জাস্ট এনাফ, এইটুকুই। যদি কোনোভাবে লাইভ ক্লাসে তুমি অ্যাটেন্ড হতে না পারো, মনে রেখো তুমি অটোমেটিক্যালি কিন্তু এই আয়োজনটা শেষ করতে পারবে না। আর মনে উকি ঝুঁকি দিবে অনেক সময় শয়তান। শয়তান তোমাকে নানাভাবে প্রতারিত করতে চাইবে। দরকার নেই, তুই পারবি না, তোর দ্বারা সম্ভব, অনেকবার হয়নি, এবারও তুই পারবি না। দয়া করে আর পরাজিত হবার সময় নেই। 20টা ক্লাস টাকা দিয়ে যুক্ত হয়েছ, এটাকে একেবারেই এর শেষ পর্যন্ত দেখে ছাড়তে হবে। এটাই কমিটমেন্ট হওয়া চাই ইনশাআল্লাহ। এরপর অনেক কিছু তোমার কাছে কন্ট্রোলে চলে আসবে। আচ্ছা, আমরা যাবো এবার নেক্সট স্লাইডে। ওকে, স্ট্রাকচার 6 খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। আমি মনে করি যে 10টা স্ট্রাকচারের ভিতরে 3টে স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদেরকে বলে দেব। 6 এবং 7 হচ্ছে 2টা, আরেকটা শেষের স্লাইডে তোমরা পাবে। তো বেসিকলি হচ্ছে এই দেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। দেয়ার এরপর একটা বি ভার্ব, মানে ধরো এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে একটা নাউন থাকে যেটাকে আমরা বলছি সাবজেক্ট। তার মানে দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, এই বাক্যের সাবজেক্টটা কিন্তু থাকে মূলত ভার্বের পরে। এটা জেনে রাখো তোমরা। এরপরে বাকি অংশ, ধরো এরকম তুমি একটি বাংলা বলতে চাইছো যে, বা এরকম কথা একটা লিখতে চাচ্ছ যে গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র ছিল। সো গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র ছিল। তুমি দেখো, স্বাস্থ্য কেন্দ্রটাকে কিন্তু প্রথমে বলতে পারছো না, তুমি বলছো গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল, মানে একটা তথ্য দিচ্ছ, কিন্তু স্পেসিফিক কোন স্বাস্থ্য কেন্দ্র, সূর্যের হাসি চিহ্নিত সেটা কিনা, ছাতা মার্কা সেটা কিনা, মা ও শিশু সেইটা কিনা, তুমি এটা বলতে পারছো না। শুধু এটা বলছো যে গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল। এরকমভাবে মানে আনস্পেসিফিক ভাবে তুমি যখন কোনো একটা কথা বলো, তখন সেখানে দেয়ার ইউজ করতে হয়। মূল জিনিসটা একটু পরে অবস্থান করে, এ হেলথ কেয়ার। তাহলে দেয়ার ওয়াজ যেহেতু ছিল, সো দেয়ার ওয়াজ আ হেলথ কেয়ার ইন দ্য ভিলেজ। এখন যখন প্রথমে তুমি ইংরেজি শেখা শুরু করো বা লিখতে চাও, তখন কিন্তু একটা কনফিউশন কাজ করে। কনফিউশনটা কি? এই দেয়ার আমি কেন নিয়ে আসবো? দেয়ার মানে তো সেখানে, তাই না? দেয়ার মানে তো সেখানে, কিন্তু আসলে দেয়ার এইখানে সেখানে অর্থ দেবে না। দেখো, দেয়ার হচ্ছে একটা সূচনামূলক একটা সাবজেক্ট। ওর কাজ হলো বাক্যটা শুরু করে দেওয়া। এই ধরনের সাবজেক্টগুলোকে বলা হয় ডামি সাবজেক্ট। ডামি মানে কি? মূল নয়, এটা হচ্ছে কল্পিত একটা চরিত্রের মতো। ডামি হয় না যে সিনেমায় নায়কের পরিবর্তে ডামি একজন হিরো
শুট করছে। তো ওই রকমই এটা হচ্ছে ডামি, মূল সাবজেক্ট নয়, মূল সাবজেক্ট থাকে ভার্বের পরে। তো অনেকেই প্রথম দিকে যেটা করে যে স্যার আমি এই ধরনের বাক্যটা আমি এইভাবে লিখব। কিভাবে? যে আ হেলথ কেয়ার ওয়াজ ইন দ্য ভিলেজ। তাহলে কি হবে না স্যার? আচ্ছা, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর শুরুতে কিন্তু সবাই এই ভুলটাই করে, এটা লিখতে চায়। আ হেলথ কেয়ার, কেয়ার বলছি, আ হেলথ সেন্টার ওয়াজ ইন দ্য ভিলেজ। এটা বাংলা কি হয়েছে? যে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল গ্রামে। আমরা কি বাংলা এভাবে কথা বলি? একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল এক গ্রামে, একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল গ্রামে, না, বরং বাংলাটা এভাবে বলি, গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল। তার মানে বাংলায় আমরা যেভাবে বলি সেভাবেই তো ইংরেজিতে প্রকাশ করব, তাই না? সুতরাং যেহেতু আমাদের স্বাস্থ্য কেন্দ্র কথাটাকে আমরা পরে প্রাধান্য দিচ্ছি, এই জন্য এটাকে পরেই রাখতে হবে। বুঝতে পেরেছ? স্বাস্থ্য কেন্দ্রটাকে শুরুতে নিয়ে আসলে বাংলাটাই বেমানা লাগবে। এই বাক্যটা ভুল নয়, কিন্তু এটা লিখলে যে কেউ হাসবে। আর সেন্টেন্স লেখার পর হাসতে তুমি দেবে কেন? আর এই কারণেই মূলত দেয়ারের ব্যবহার। আমি তোমাদেরকে দেয়ারের ব্যবহারের আর একটু বিস্তারিত তোমাদেরকে দেখাই। ওকে, এখানে আমরা একটু দেয়ার নিয়ে বিস্তারিত কথা বলি। ইউজ অফ দেয়ার, অর্থাৎ দেয়ারের ব্যবহার। দেয়ারে ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো যে আছে, ছিল বা থাকবে। এই কথাটা মনে রাখবে, বাক্যগুলোতে এই ধরনের একটা টোন থাকে। যেমন একটু আগেই তোমরা কিন্তু এই বাক্যটা তোমরা দেখেছ যে গ্রামে মানে একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল। হ্যাঁ, গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল। একটু আগে যে স্লাইডটা দেখলে সেখানে এই আমাদের গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্র ছিল, একটা স্কুল থাকবে ইত্যাদি। এই ধরনের বাক্যগুলোতে আমরা ডামি সাবজেক্ট দেয়ার ব্যবহার করি। আর ব্র্যাকেটে যে তথ্যটি বলা হয়েছে যে নতুন কিছু আছে এমন তথ্যের ইঙ্গিত। হ্যাঁ, যে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটা তুমি নাম বলছো না বা স্পেসিফিকভাবে চিনিয়ে দিচ্ছ না, কিন্তু একজন মানুষকে হয়তো বলছো যে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, বা অডিয়েন্সকে তুমি এরকম বার্তা দিচ্ছ, তার মানে নতুন কিছু। আমি বলবো যে এখানে নতুন কিছু, এইটা খুবই একটি আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি এটাকে রেট করব। আর নেক্সট যে ক্লুগুলো তোমাকে মনে রাখতে হবে সেটা দেখো যে কিছু একটা কোথাও আছে বা ঘটেছে। আছে বা ঘটেছে এটা তুমি বলছো, কিন্তু সেটাকে শুরুতে বলা যাচ্ছে না। ওই যে বললাম যে শুরুতে বলতে পারছো না, শুরুতে, এটাও কিন্তু আমাদের কিওয়ার্ড। চলো বাক্যটা দেখি, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র ছিল। সমস্যা কোথায়? স্বাস্থ্য কেন্দ্র নিয়ে তুমি কথা বলছো, কিন্তু স্বাস্থ্য কেন্দ্র কথাটা তুমি শুরুতে বলতে পারছো না, বা বললে বলতে পারবে কিন্তু সেটা শুনতে ভালো লাগবে না। আবার মাঠে অনেক শিশু খেলছে। অনেক শিশু খেলছে তুমি এটা বলছো, কিন্তু বলতে পারছো না অনেক শিশু মাঠে খেলছে। বাংলা তো আমরা এভাবে বলি না, আমরা বরং এটা বলি মাঠে অনেক শিশু খেলছে। মূল বিষয়টা, আলোচনার মূল কেন্দ্রটা, সাবজেক্টটাকে আমরা রাখি একটু পরে। ক্লাসে কোনো শিক্ষার্থী ছিল না। আমরা দেখো কোনো শিক্ষার্থীকে আমরা কিন্তু পরে ব্যবহার করছি। তো যখনই এই ধরনের শব্দগুলোকে শুরুতে ব্যবহার না করে মাঝে ব্যবহার করেই বাংলাটাকে সুন্দর শোনায়, সেই ধরনের বাক্যগুলো শুরুতেই একটা দেয়ার ইউজ করতে হয়। ব্যাস, দেয়ারের ঝামেলা শেষ। এর বাইরে কিছু না। যত পৃথিবীতে আলোচনা আছে তুমি করতে যাবে, শুনতে যাবে, দেখতে যাবে, ঘুরে ফিরে একই কথা। তাহলে গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল, তাহলে আমি যেহেতু ছিল বলেছি তাহলে দেয়ার ইজ হবে না, এখানে দেয়ার ওয়াজ হবে। সো দেয়ার ওয়াজ এ হসপিটাল ইন দ্য ভিলেজ। এখন এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো তো? ইয়েস, আ হসপিটাল হচ্ছে সাবজেক্ট। এর আগে জানতে যে বাক্যের শুরু মানেই সাবজেক্ট, কিন্তু না, দেয়ার দ্বারা শুরু হলে সেই বাক্যের সাবজেক্ট থাকে পরে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। মাঠে অনেক শিশু খেলছে। দেয়ার আর ম্যানি চিলড্রেন প্লেয়িং ইন দ্য ফিল্ড। দেয়ার আর, কেন দিলাম আর? ম্যানি চিলড্রেন, তাই। এবং এখান থেকে মজার একটা তথ্য নিয়ে নাও যে যদি কখনো সাবজেক্ট হয় সিঙ্গুলার তাহলে ভার্ব হয় সিঙ্গুলার, যদি কখনো সাবজেক্ট হয় প্লুরাল, এই যে চিলড্রেন অনেক শিশুরা, অতএব আর হয়েছে। আমি যদি একটা চাইল্ড বলতাম যে দেয়ার ইজ এ চাইল্ড, তখন তুমি কি আর দিতে পারতে? না, তখন তুমি বলতে দেয়ার ইজ এ চাইল্ড প্লেইং ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? সো অবশ্যই এটাই তো নিয়ম যে সাবজেক্ট যেমন হবে ভার্বও তো তেমন হবে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটি বাক্য যে ক্লাসে কোনো শিক্ষার্থী ছিল না। সো দেয়ার ওয়াজ নো স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সাবজেক্ট কি? নো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থী ছিল না। ব্যাস, তাহলে আশা করি বুঝে নিয়েছ। আর
এরপরে ধরো আমাদের একটা টেস্ট দরকার, চলো একটু টেস্টটা দিই, দেখি তোমাদের দক্ষতা কেমন আসলো। ওয়েল, এই হচ্ছে টেস্ট, একটু দিয়ে নাও, কমেন্টে দ্রুত লেখো। ধরো এরকম একটি বাংলা তুমি ভাবছো, লিখতে চাও, প্রত্যেক শিক্ষার্থীর মনে একটি নতুন আশার জন্ম হয়। আচ্ছা, এটা কি ধরতে পেরেছো যে আসলে তুমি এই বাক্যটা দেয়ার কেন ব্যবহার করবে? দেয়ার তো হবেই, ট্রাই করতে থাকো। আচ্ছা, আমি তার মাঝে একটু কথা বলি। আচ্ছা, দেয়ার কেন হবে? দেয়ার বিকজ হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর মনে একটা নতুন আশার জন্ম হয়। তার মানে এই বাক্যটার সাবজেক্ট কি? একটা নতুন আশা। তো তুমি কি এই ধরনের বাক্য বলো নাকি যে একটা নতুন আশার জন্ম হয় প্রত্যেকটা শিক্ষার্থীর মনে? এটা শুনতে কেমন লাগছে? আর যদি বলি প্রত্যেক শিক্ষার্থীর মনে এক নতুন আশার জন্ম হয়, আবার শোনো, আমি কোনটা বলতে বেশি ভালো বোধ করব? একটি নতুন আশার জন্ম হয় প্রত্যেক শিক্ষার্থীর মনে, নাকি প্রত্যেক শিক্ষার্থীর মনে একটি নতুন আশার জন্ম হয়? হ্যাঁ, অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীর মনে একটি নতুন আশার জন্ম হয়। তো যেহেতু আমাদের মূল ফোকাসিং ফ্যাক্ট, মূল জিনিসটাকে আমরা একটু শেষের দিকে রেখেছি, তাহলে এই ধরনের বাক্যগুলোতে আমরা দেয়ার ইউজ করব। ভেরি গুড, সো মিলিয়ে নাও, THEARE, দেয়ার। আচ্ছা, এখানে একটু ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা একটু অন্য ফন্ট ইউজ করি। ওয়েট, সো দেয়ার দিলাম। সো দেয়ার আশার জন্ম হয়, মানে হয় মানে বর্তমানে। সো দেয়ার ইজ একটি নতুন আশার ইংরেজি কি? আ নিউ হোপ। হোপ মানে আশা। দেয়ার ইজ আ নিউ হোপ। কি? প্রত্যেকটি শিক্ষার্থীর মনে, মানে প্রত্যেকটি শিক্ষার্থীর মনে। তার মানে দেখো, এভরি মানে প্রত্যেক, স্টুডেন্টস, এই যে অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহারটা গত ক্লাসে শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কি? আমরা কেন দিচ্ছি? কারণ যার প্রাণ আছে, প্রাণী, সেগুলোতে আমরা অ্যাপোস্ট্রোফি এস দিই। এভরি স্টুডেন্টস কি বলতো? হৃদয়ে বা মনে, হার্ট। ওকে, তাহলে কি হলো? দেয়ার ইজ আ হোপ এভরি স্টুডেন্টস হার্ট। এই জায়গাটা একটা জিনিস আমি ছেড়েছি, এবং সেটা দেখার জন্য যে তোমরা ধরতে পারছো কিনা। দেখো, প্রত্যেক শিক্ষার্থীর মনে, মন নয়। যদি বলতাম প্রত্যেকটি শিক্ষার্থীর মন, তাহলে বাক্যটা ঠিক, কিন্তু মনে বলেছি, আমরা ইন নেব। এই ছোট ছোট ব্যবহারগুলো, মাঠে, ঘাটে, মনে, হ্যাঁ, অতে, এই ধরনের যখন বিভক্তি পাওয়া যায়, সেখানে একটা ইন নিতে হয়। বোঝনি তো? এত বুঝতে হবে না, শুধু এইটুকু মনে রাখো, এই ছোট ছোট প্রেপোজিশনের ব্যবহার ইংরেজিতে এই কারণেই হয়েছে, অর্থের জায়গাটায় তোমাকে একবার তৃপ্তি দেবে, পরিপূর্ণ অর্থ দেবে। প্রত্যেক শিক্ষার্থীর মনে, ইন এভরি স্টুডেন্টস হার্ট। পার্থক্য দেখবে, আমি ছোট্ট একটা পার্থক্য দিয়ে এই স্লাইড থেকে বিদায় নিব। আমি যদি বলি প্রত্যেকটি শিক্ষার্থীর মন, আর আরেকটি বাক্যতে বলি যদি হচ্ছে, খেয়াল করো, প্রত্যেকটি শিক্ষার্থীর মন আর হচ্ছে মনে, ইংরেজি কি? আমি যদি বলি হচ্ছে যে, আচ্ছা একটা কাজ করি, আগেরটা রাখি মন, তাহলে এভরি স্টুডেন্টস হার্ট, প্রত্যেকটি শিক্ষার্থীর মন, কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীর মনে, তখন একটা ইন দিয়ে ফেলতে হবে। আশা করি এই ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর রাখবে, তবে তোমার ভিতরে আত্মবিশ্বাস বিল্ড আপ হবে। ওকে, এভরি স্টুডেন্টস হার্ট, তাহলে দেয়ার ইজ আ নিউ হোপ ইন এভরি স্টুডেন্টস হার্ট। ক্লিয়ার? আশা করি বুঝেছ, এবং এইটুকুই সম্বল, এইটুকু নিয়ে এগোতে থাকো ইনশাআল্লাহ। চলো আমরা পূর্বের স্লাইডে আবার ফিরে যাই। তাহলে এই 6 নাম্বারটা বোঝাতে যে আমরা ওই স্লাইডে গিয়েছিলাম, দেয়ারের আদ্যপান্ত দেখে আসলাম, আশা করি আত্মবিশ্বাস পেয়েছো। এবার স্ট্রাকচার 7-এ আসো। 7 নম্বরে বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, আমি বলেছি তিনটে স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটা গেল 6, আরেকটি হলো 7। ইপের পরে প্রেজেন্ট টেন্স হয়, এবং পরেরটা হয় ফিউচার টেন্স। এখন আমি যদি গ্রামার শেখাতাম, তাহলে বলতাম যেটার নাম ফার্স্ট কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তমূলক বাক্য। আমি এত কিছুতে যাব না, আমি বলবো যে ইপের পরে বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা কি হয়? ফিউচার টেন্স হয়। এইটুকু মনে রাখো, পরবর্তীতে এর সঙ্গে সম্পৃক্ত আরও যে ব্যাপারগুলো আছে, এগুলো তুমি আবিষ্কার করবে। আমি আমার জীবনে সমস্ত গ্রামার রুলস শিখে ফ্রি হ্যান্ড রাইটিং শিখিনি। আমি যতটুকু অবলম্বন করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হয়েছি, সেইটুকুই তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, ইফ, অবশ্যই যদি তুমি কষ্ট করো, হ্যাঁ, প্রথম বাক্যটা। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো বা তুমি কষ্ট করো, তাহলে পরেরটা ফিউচার টেন্স, তুমি সফল হবে। হ্যাঁ, ইউ উইল সাকসিড।
এখন কেউ যদি ধরতে না পারো ফিউচার টেন্স এটাই হচ্ছে ফিউচার, প্রেজেন্ট টেন্স আচ্ছা এটাই হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টের বৈশিষ্ট্য দেখে বোঝা যাচ্ছে, সত্যি তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো, আমি আবারও বলছি, অনেক বেশি কঠিন। টেন্সের জ্ঞান নেই মানে অ্যাটলিস্ট আর যাই হোক তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে এসো না। ফ্রি হ্যান্ড রাইটিং শেখার পূর্বশত টেন্সের ব্যাপারে একবারে স্বচ্ছ জ্ঞান থাকা, বাক্য দেখা মাত্রই বুঝতে পারা ঘটনাটা কখন ঘটেছে, কখন ঘটবে, এই টোনটা ফিল করা। সো দুর্বলতা থাকলে টেন্সে ক্লাসগুলো দেখে নিও, আমি গত ক্লাসেও লিঙ্ক দিয়েছিলাম, প্রথম ক্লাসেও আমি লিঙ্ক দিয়েছিলাম। এনিওয়ে, তাহলে এই ধরনের কথা বলার ক্ষেত্রে আমরা এটাই বলি যে তুমি যদি আসো আমি যাব, তুমি যদি আমাকে বলো আমি বলবো, তুমি যদি পড়তে বসো আমি তোমাকে উপহার দেব, এই ধরনের অসংখ্য কথা আমরা বলি। স্ট্রাকচার এইটা আসো, অলদো এরপরে সাবজেক্ট ভার্ব মানে প্রথমে একটা বাক্য, এরপরে মেইন ক্লজ মানে পরে আরেকটা ক্লজ থাকবে, বাক্য থাকবে, এবং সেখানে অপোজিট আইডিয়া প্রকাশ পাবে, মানে প্রথমে তুমি যে কথাটা বলবে তার থেকে একবারে বিপরীত কথা হবে পরেরটা, অপোজিট আইডিয়া। দেখতে চাও? যদিও সে গরিব তবুও সে সৎ, মানে গরিব বাট বিপরীত আইডিয়া হচ্ছে সৎ। গরিব হলে সৎ হওয়ার কথা ছিল না, কিন্তু সে সৎ। সো দো বা অলদো আমরা ইউজ করতে পারি। অলদো হি ইজ পোর, যদিও সে গরিব তবুও সে সৎ, হি ইজ অনেস্ট। এখানে লক্ষণীয়, অনেকে ভুল করে এই তবুর জন্য এখানে অন্য কিছু দিয়ে ফেলে, কিন্তু না, এই তবুর জন্য আমরা এখানে একটা কমা দিলে ইংরেজিতে হয়ে যায়, এটা মনে রেখো। এবং এটা এই ইপের ক্ষেত্রে তাই করে, যদি তুমি কষ্ট করো তবে তুমি সফল হবে, এই তবের জন্য অনেকে আবার এখানে দেন ইউজ করে ফেলে। না, এই ইপ বলো অথবা দো অলদো বলো, যেটাই বলো, দ্বিতীয় বাক্যটার মাঝে শুধু একটা কি বসে, কমা বসে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা একটু মনে রেখো। আমরা এরকম অনেক কথা বলি, যদিও সে প্রচুর পরিশ্রম করেছিল তবুও সে ব্যর্থ, যদিও সে আমাকে ডেকেছিল আমাকে প্রবেশ করতে দেয়নি, যদিও তারা আমাকে দাওয়াত করেছিল কিন্তু আমাকে ঢুকতে দেয়নি। এই যদিও দিয়ে এত বাক্য বলি যা প্রমাণিত। আচ্ছা, পরের স্লাইড এবং পরের স্লাইডে আমরা দেখব হচ্ছে স্ট্রাকচারের শেষ অংশগুলো, শেষ স্ট্রাকচারগুলো। স্ট্রাকচার 9, সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এরকম অনেক বাক্য বলি, আমি খুব খুশি, আমি খুব ব্যথিত, আমি ধন্য, আমি গর্বিত, ছোট বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই স্ট্রাকচারটা অনেকটা তোমার দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারের সঙ্গে মিলে যায় অনেকটা, কিন্তু এখানে পার্থক্য হয় যে এখানে সাধারণত তোমার হচ্ছে সেন্স ভার্বগুলো ইউজ করা হয়। হ্যাঁ, যেমন ফিল, রিমেন, স্টে, এই টাইপের। ঠিক আছে, এগুলো লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তো সাবজেক্টে পরে ভার্ব এবং এরপরে অ্যাডজেক্টিভ। আর এখানে ফ্রেশ অ্যাডজেক্টিভ, আর 9 নম্বরে বলা ছিল, 2 নম্বরে বলা ছিল কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। ওই যে ওই বাক্যটা একটু দেখে এসো যে এনভায়রনমেন্টাল পলিউশন ইজ আ মেজর প্রবলেম, ওইখানে মেজর প্রবলেম নাউন ফ্রেজ ছিল, কিন্তু এখানে বারবারই অ্যাডজেক্টিভ বলা হবে। ঠিক আছে, আই ফিল হ্যাপি, আই ফিল স্যাড, এই টাইপের। তাহলে আমি খুব খুশি, কি হবে, আই ফিল হ্যাপি। তুমি চাইলে এটা বলতে পারো আই এম হ্যাপি, সমস্যা নেই, বাট তুমি এই ধরনের শব্দগুলো ব্যবহার করা শিখবে। আর সবশেষ যে স্ট্রাকচারটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো 10 নাম্বারটা। তাহলে 3টা আমি স্ট্রাকচারের কথা বললাম যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, 6 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার। 6, 7 এবং 10 ইম্পর্টেন্ট সবই, বাট এই 3টা আরও বেশি। নট অনলি ডট ডট বাট অলসো। আমরা এরকম অনেক কথা বলি, তুমি শুধু ভালো না, তুমি সতও বটে, মানে ভালো এবং সৎ দুইটা গুণকে আমি যুক্ত করছি। আবার এরকম আমরা কথা বলি যে আমি শুধু চা খাই না, আমি কফিও খাই, তার মানে চাও খাই কফিও খাই। এত কথা বলি আমরা, এত কথা লিখতে চাই আমরা এটা দিয়ে। এই নট অনলি বাট অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা একটু বাংলা বাক্য দেখি, সে শুধু ভালো ছাত্রই নয়, একজন ভালো মানুষও। তার মানে দুইটা গুণাবলী, ব্যক্তি একজন, তার গুণাবলী কয়টা, দুইটা। একটা হচ্ছে ভালো ছাত্র, আরেকটা হচ্ছে ভালো মানুষ। তাহলে হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট, মনে রেখো, বাট অলসো কি বলতো, গুড হিউম্যান বিইং। কোথায় বসেছে এটা একটা প্রশ্ন, তুমি যার সাথে তুলনা করবে যে জাতীয়, দুইটা যেহেতু তোমার কি, দুইটা হচ্ছে কমপ্লিমেন্ট বি ভার্বের পর, অর্থাৎ তার মাঝখানে। আমি এই জায়গাটা একটু ফাঁকা করে দিই, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলে কি দেখো, হি ইজ আ গুড স্টুডেন্ট, আবার একটা হচ্ছে হি ইজ আ গুড হিউম্যান বিইং। বুঝতে পেরেছ, এটা কমন, হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ আ গুড হিউম্যান বিইং।
তার মানে গুড স্টুডেন্ট আর গুড হিউম্যান বিং দুইটা গুণাবলী, এই দুইটা গুণাবলীর মাঝখানে নট অনলি এবং বাট অলসো বসেছে। নট অনলি বাট অলসো সাবজেক্টের আগেও বসে, ভার্বের আগেও বসে, যেখানে যেমন। আমি যদি বলি যে সেই শুধু নয় আমিও এই কাজটা করেছি, তাহলে সাবজেক্টের মাঝখানে বসবে। সে শুধু নাচে না, গায়ও। নাচ এবং গাওয়া দুইটা ভার্বের মাঝখানে বসবে। তার মানে সমজাতীয় দুইটা কথা যখন তুলনা হবে, সেই দুইটার আগে নট অনলি এবং বাট অলসো বসবে। আর এই ধরনের কথাগুলোকে নট অনলি বাট অলসো এত পরিমাণে ইউজ করবে যে লেখার সময় যেন ভুল না হয়ে যায়। কোনো বাক্যতে যদি নট অনলি লিখে ফেলো, তুমি নিশ্চিত থাকো তারপরে অংশে তোমাকে বাট অলসো ব্যবহার করতেই হবে। ঠিক আছে? নট অনলি বাট অলসো একটা শর্টকাট ফর্ম আছে, লিখায় ব্যবহার করতে পারবে, নট ডট ডট বাট। ঠিক আছে? তুমি যদি নট ইউজ করো তাহলে তোমাকে বাট লিখতে পারবে, কিন্তু নট অনলি লিখেছ বাট ইউজ করতে পারবে না, বা নট লিখেছ তুমি বাট অলসো ইউজ করতে পারবে না। হয় তোমাকে ফুল ফর্ম, আর শর্ট হলে দুইটাই শর্ট, ঝামেলা শেষ। ক্লিয়ার? ওয়েল, এই হচ্ছে আমাদের সম্বল। এগুলো সাথে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। কথা দাও, আজকের ক্লাসটি শেষ করে এই স্ট্রাকচারগুলো কন্ট্রোলে নিয়ে আগামী ক্লাসে কারা বই সাথে নিয়ে অ্যাটেন্ড হবে? ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা সাথে নিয়ে অ্যাটেন্ড হবে। আর আমরা এখন পর্যন্ত যে স্ট্রাকচারগুলো শিখলাম সেগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিসে যাব। যা শিখলাম সেটাকে কতটুকু কাজে লাগানো যায়, কোনো একটা টপিকের উপরে আমরা একটু লেখার চেষ্টা করব এবং সেখানে দেখব যে এই 10টা স্ট্রাকচারের ব্যবহার রয়েছে কিনা। যদি দেখো বা খুঁজে পাও, তবে তো আত্মবিশ্বাস আসবে, তাই না? ওকে, তো চলো আমরা একটু দেখি পরের স্লাইডে। ওয়েল, এই স্লাইডে আমরা দেখব কি দেখব, শিরোনাম তো দেখতেই পাচ্ছ। যা শিখলাম চলো তা কাজে লাগাই। 10টা আমরা স্ট্রাকচার দেখেছি, দেখি কাজে লাগানো যায় কিনা। আচ্ছা, ধরো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিছু একটা লিখতে বলা হলো একটা টপিকের ওপরে, ধরো যাক একটা কোয়েশ্চেন। অ্যান্ড কোয়েশ্চেনটা কি হতে পারে? কোয়েশ্চেনটা ধরো বলা হলো আছে, ধরো কিছু একটা আসবে, ধরো আমি লিখলাম যে রাইট সামথিং, THING, রাইট সামথিং অ্যাবাউট কি বাংলাদেশ সম্বন্ধে কিছু একটা লেখো। সো রাইট সামথিং অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে কিছু একটা লেখো। একেবারে সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো, এখানে তোমরা কতজন আছো যে স্যার বাংলাদেশ দিয়ে লিখতে দিলে অনায়াসে আমি 400-500 পৃষ্ঠার একটা এসে লিখে ফেলবো? 3-4টা বাক্য লিখতেই পারো, যেমন আই লিভ ইন বাংলাদেশ, আই লাইক মাই কান্ট্রি, অথবা আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ। এইগুলো অনেকেই পারবে, আমি জানি, মুখস্থ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ নিয়ে যদি গুরুত্বপূর্ণ কিছু বাক্য লিখতে বলা হয়, কয়জনে পারবে? কমেন্টে জানাও, আত্মবিশ্বাস দেখি তোমাদের। সূচনা ছোট থেকেই হয়, ছোট জিনিসগুলো থেকেই তোমার মূল শেখার ভিত তৈরি হয়। সো রাইট সামথিং অ্যাবাউট বাংলাদেশ, সো বাংলাদেশ সম্বন্ধে কিছু লিখতে বলা হচ্ছে। তো ধরো আমরা লেখা শুরু করব। এখন লেখা শুরু করার পূর্বে আমাকে মনে মনে কল্পনা করতে হবে যে আমি কি লিখতে চাই। তো এলোমেলো না করে আমরা একটা কাজ করি, কি লিখতে চাই সেটাকে আমরা একসাথে একটি স্ক্রিনে নিয়ে আসি। ওকে, ধরে নাও এইটুকু আমি লিখবো, এটা মনে মনে আমি ভাবছি। আর হ্যাঁ, যারা কমেন্টে লিখেছো আত্মবিশ্বাস আছে, কিছুটা পারবো, অনেকে পারবো না, ইটস ওকে, এটা কমন ফ্যাক্ট। আয়োজনের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ দেখা যাক কি পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়। তো সবগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আলোচনার বিষয় হচ্ছে বা লেখার বিষয় যে রাইট সামথিং অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্বন্ধে কিছু একটা লিখো। তো প্রথমে আমি লিখব, আমি ছোট একটা গ্রামে থাকি, কিন্তু আমার দেশের নাম বাংলাদেশ। এটি সবুজ এবং শান্তিপূর্ণ দেশ। আমি বড় হয়ে আমার দেশের জন্য কিছু করতে চাই। আমি বিশ্বাস করি যে এই দেশ একদিন গর্ব হবে। দেশকে ভালোবাসা মানে তার জন্য কিছু করা। এখানে প্রতিটি নদী, মাঠ আর গাছের মাঝে একটা গল্প আছে, থাকে না? প্রতিটা নদী নিয়েই গল্প। এ নদীতে কেটেছে আমার অনেক সময়, এ মাঠে আমি ফুটবল খেলেছি, গাছ থেকে আমি জাম পেড়েছি। সো প্রতিটা নদী, মাঠ এবং গাছের মাঝে রয়েছে গল্প। যদি আমরা একসাথে কাজ করি, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। যদিও আমরা অনেক সমস্যার মধ্যে আছি, তবু আমরা আশা হারাই না। আমি বাংলাদেশ নিয়ে গর্বিত। আর শেষ বাক্য, বাংলাদেশ শুধু আমার পরিচয় নয়, আমার স্বপ্ন।
আমরা চেষ্টা করেছি, মানে আমি চেষ্টা করেছি যে আমাদের 10টা যে সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সেইগুলো অনুকরণে বাক্যগুলো দেওয়ার, এবং এরপর সবশেষে আমরা চমৎকার একটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। আচ্ছা, শুরু করি তাহলে। আর যারা এটা পরবর্তীতে দেখবে লাইভের পরে, আমি চাইবো যে এগুলো পজ দিয়ে নিজের আগে ট্রাই করবে। হ্যাঁ, নিজের আগে ট্রাই করবে, পরে আমার সাথে মিলিয়ে নেবে। ফ্রি হ্যান্ড রাইটিং কিছুই না, বারবার বলছি, এটা শুধুই ট্রান্সলেশন। আমার মনের কথাগুলো আমি লিখতে পারবো, দ্যাটস ইনাফ। এর বাইরে কিছু নয়। এর ভেতর এরপরে বেসিক কিছু রুলস, যেটা আমি তোমাদেরকে সবার শেষে জানিয়ে দেব। ওকে, সো আমি ছোট্ট একটা গ্রামে থাকি, ছোট্টই বলি বা ছোট বলি, কোনো সমস্যা নেই, একই কথা। সো আই লিভ। এখন থাকার ইংরেজি তোমরা যদি মনে করো স্টে, তাহলে এখানে ভুল হবে। এই ভাষাগত ব্যাপারগুলো বুঝতে হবে। আমরা বাংলায় যেটাকে থাকি বলছি, সেটা বেসিক্যালি ইংরেজিতে হচ্ছে বাস করা। সো আই লিভ, কোথায় বাস করি? ইন আ স্মল ভিলেজ। এ স্মল, এস আর এ স্মল ভিলেজ। আই লিভ ইন এ স্মল ভিলেজ। আচ্ছা, ইন কেন হলো? ওই যে গ্রামে থাকি, এ, বুঝতে পেরেছ? আই লিভ ইন এ স্মল ভিলেজ, ইন এ স্মল ভিলেজ। কিন্তু আমার দেশের নাম বাংলাদেশ। সো আমি এখানে ফুল স্টপ দেবো না, আমি যুক্ত করব কি দ্বারা বলতো? বাট দ্বারা। আই লিভ ইন এ স্মল ভিলেজ বাট আমার দেশের নাম, এটা হচ্ছে সাবজেক্ট। সো কি হবে বলতো? দ্য নেম অফ মাই কান্ট্রি। নিশ্চয়ই অপের ব্যবহার মনে আছে তোমাদের আমার শেখানো আলোচনা থেকে। ডান দিক থেকে অর্থটা বাম দিকে আসে। আমার দেশের নাম, আমার দেশ এর নাম। দ্য নেম অফ মাই কান্ট্রি, আমার দেশের নাম, ইজ কি? বাংলাদেশ। বাংলাদেশ। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেমন তুমি লিখতে পারো, আমি একটু লিখে দিই, মাই, সরি ছোট হাতে দিতে হবে, মাই country's name, my country's name। দেখো, আমি অ্যাপোস্ট্রফি দিয়েছি, কিন্তু অ্যাপোস্ট্রফি দিলে তোমরা এটা মানতে কষ্ট অনুভব করতে, যে স্যার আপনি বলেছেন যে অ্যাপোস্ট্রিক বা জড় বিষয়বস্তু এরকম বিষয়ের ক্ষেত্রে অফ ব্যবহার করতে হয়। তো আপনি তো বলেছিলেন প্রাণ থাকলে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হয়। এটাও বলেছি দুটোই ব্যবহার করা যায়, তবে লেখার ক্ষেত্রে বেশি প্রচলিত হচ্ছে অফ। ঠিক আছে, এটাই। গোড়ামি করা যাবে না, বা কোথাও দেখলে আবার প্রতিবাদ করা যাবে না, স্যার এমনটা শিখিয়েছেন, এমনটা কেন দেখলাম। সো এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমার ভিতরে এমনিই চলে আসবে যে কতগুলো রাইট হতে পারে। এনিওয়ে, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমার প্রথমটুকু কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এবারে আমরা পরের টুকুতে আসি। এটি একটি সবুজ ও শান্তিপূর্ণ দেশ। এটি মানে কোনটা বলতো? এটা মানে হচ্ছে ইট ইজ। ইট মানে হচ্ছে আমার বাংলাদেশকে বোঝানো হচ্ছে। বাংলাদেশের জন্য আমি ইট নিতে পারি, এবং চাইলে আমি শিও নিতে পারি। শি নিলে অবাক হওয়ার দরকার নেই। হ্যাঁ, দেশের নাম, মাতৃভূমি, মা, দেশের নামের ক্ষেত্রে শিও ব্যবহার করা যায়। সো ইট বা শি ইজ, এটি হয়, তাই না? ইট ইজ বা শি ইজ গ্রিন, এ দিতে হবে গ্রিন, আর গ্রিন অ্যান্ড কি বলতো? শান্তিপূর্ণ, পিসফুল। পিসফুল, PEACEFUL, তাই না? পিসফুল কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। চমৎকারভাবে লিঙ্কিং ভার্বে ব্যবহার হয়েছে। একবার সিম্পল ওয়েতে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। ইট ইজ আ গ্রিন অ্যান্ড পিসফুল কান্ট্রি। শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি আমরা পরের বাক্যটায়। আমি বড় হয়ে দেশের জন্য কিছু করতে চাই। ফিল করো, বড় হয়ে দেশের জন্য কিছু করতে চাই, মানে আমি চাই, এটা মূল কথা। সো আই ওয়ান্ট, কিছু করতে চাই না, টু ডু, ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু ডু, আমি কিছু একটা করতে চাই। টু ডু সামথিং, আমি বলিনি কি করতে চাই, কিছু একটা। সো সামথিং, SOME, হ্যাঁ। সো আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি কিছু একটা করতে চাই আমার দেশের জন্য, তার মানে ফর মানে জন্য, ফর মাই কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। ওকে, সো এইখানে কিন্তু বেসিক্যালি হলো ইনফিনিটিভ এর যে ব্যবহারটা, সেই বাক্যটা। আমি বড় হয়ে কিছু একটা দেশের জন্য করতে চাই। ওকে, এরপরে আমি বিশ্বাস করি, খুবই সিম্পল, আই বিলিভ।
এখন আমি বিশ্বাস করি না বলে যদি আমি জানি তাহলে আই নো, তাই না? তারা জানে, দে নো। সে জানে, হি নোজ, তাই না? এটা তাহলে আমি বিশ্বাস করি যে বলেছি, সো অবশ্যই দ্যাট দেব। এগুলো তুমি জানতে অথবা জানতে না, যদি জানো ওয়েলকাম, না জানা থাকলে আত্মবিশ্বাস নিয়ে এখন থেকে এগুলো দেওয়া শিখতে হবে। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, এইটুকু আমরা করবো এবার। হ্যাঁ, এইটুকু আমরা করছি। এই দেশ একদিন সবার গর্ব হবে, সবার গর্ব হবে, আমি হবে বলেছি। সো দিস কান্ট্রি, COUNTOR, হ্যাঁ, দিস কান্ট্রি কি হবে? উইল বি, ফিউচার টেন্স, উইল এটা একটা অক্সিলারি ভার্ব, এরপরে বি, উইল বি হবে, কি হবে বলতো? সবার গর্ব। সবার গর্ব কি হবে? দ্য প্রাইড অফ এভরিওয়ান, দ্য PRID, প্রাইড অফ EVERY, এভরিওয়ান, দ্য প্রাইড অফ এভরিওয়ান। কবে? ওয়ান ডে, একদিন। আমি যেহেতু একদিন বলেছি, তো এখানে একটা মজার জিনিস বলি, দ্য প্রাইড অফ এভরিওয়ান, এটার পরিবর্তে আরেকটা চমৎকার হতে পারে, এটা তুমি শিখবে যে এই যখন তোমার ইনডিফিনিট প্রোনাউন থাকে, এভরিবডি, সামবডি, এনিবডি, এই টাইপের, তখন এগুলোর সাথে আবার অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয়। স্ট্যান্ডার্ড ইংলিশে চমৎকার শোনায়, যেমন এভরিওয়ানস, তখন হয়ে যেত উইল বি এভরিওয়ানস, PRID, প্রাইড। তার মানে দ্য প্রাইড অফ এভরিওয়ানও লিখতে পারো, অথবা এভরিওয়ানস প্রাইডও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, আমি এইখান থেকে এই পর্যন্ত একটু দাগ দিয়ে রাখি। অল্টারনেটিভ অনেক কিছু হয়, শিখতে হবে। তাহলে একদিন, আমি বিশ্বাস করি একদিন এই দেশ সবার গর্ব হবে। আচ্ছা, এবার আসো, দেশকে ভালোবাসা মানে তার জন্য কিছু একটা করা। আমাদের মূল ফোকাস হচ্ছে এইটুকু, দেশকে ভালোবাসা মানে তার জন্য কিছু করা। ওকে, সো দেশকে ভালোবাসা, তাহলে আমি বলবো যে লাভিং, চমৎকার, লাভিং দ্য কান্ট্রি, COUNTOR, কান্ট্রি, COUNTOR, কান্ট্রি। সো লাভিং দ্য কান্ট্রি, দেশকে ভালোবাসা মানে, মানে বলতে হচ্ছে বোঝায়, হ্যাঁ, কোনো কিছু বোঝায়। আমরা বলি না MENS, মিনস। দেশকে ভালোবাসা, তাহলে আমি যদি বলি মানুষকে ভালোবাসা, লাভিং দ্য পিপল। ওকে, আমি যদি বলি মানুষের কি বলে, যত্ন নেওয়া, কেয়ারিং দ্য পিপল, তাহলে পেশেন্টের যত্ন নেওয়া, কেয়ারিং দ্য পেশেন্ট। সো এইরকম ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে এটুকু সাবজেক্ট করা যায়। আচ্ছা, লাভিং দ্য কান্ট্রি, দেশকে ভালোবাসা মিনস বলতে বোঝায়। কিছু কিছু ভার্বের পর দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি করে জেরান করতে হয়। মিনস ডুইং, মিনস ডুইং কি বলতো? সামথিং। আমার সামথিং, SOME, সামথিং। ওই যে বলা হয়েছে দেশকে ভালোবাসা মানে তার জন্য কিছু একটা করা, কিছু মানে কি? বিং সামথিং, কিসের জন্য? ফর। ফর কি দেবে বলতো? ইট অথবা হচ্ছে হার। দেশের জন্য বলেছি, তাহলে তুমি চাইলে এখানে ইটও দিতে পারো, আর প্রিপোজিশনের পরে কি অবজেক্টও হতে পারে, পারে তো। এখন লেখার ক্ষেত্রে যেটা সমস্যা হয়, কিছু কিছু জায়গা পর্যন্ত লিখতে পারো, কিন্তু পরের অংশগুলো আর ম্যাচ করতে পারো না। আর মনে রেখো, লেখার সবটুকু হয়েছে তোমার ভুল করে প্রিপোজিশনের পর তুমি এখানে হার দাওনি, তুমি ধরো কথা বলতে সি দিয়ে রাখছো, তোমার কি মনে হয় তুমি মার্কস পাবে? স্পোকেনে কথা বললে বোঝা যায় কমিউনিকেশন ইজ দ্য মেইন ফ্যাক্ট ফর স্পোকেন ইংলিশ, কিন্তু রিটেনের ক্ষেত্রে কি A to Z গ্রামাটিক্যালি কারেক্ট হতে হয়। সো এই জন্য বলি যে রিটেন ব্যাপারটাকে খুব ফানি ভাবার কোনো কারণ নেই, এখানে বুঝতে হবে। আর একজন শিক্ষার্থী আমাকে একটা কমেন্ট করেছিল যে স্যার, গ্রামারের মার প্যাচ না দিয়ে সহজে কিভাবে কি বলে ফ্রি হ্যান্ড শেখানো যায়, এটা আমাকে বলেছিল। গ্রামারের মার প্যাচ নাকি সে না শিখেই ফ্রি হ্যান্ড শিখতে চায়। তো আমি তাকে একটা কমেন্টের একটা রিপ্লাই দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে তাকে এটি বলি, বাট কষ্ট দিয়ে না। আমি বলেছিলাম যে কোনো রুগী যদি ডাক্তারকে বলে যে স্যার আপনার প্রেসক্রিপশনটা একটু চেঞ্জ করে আপনি এটা এটা দেন, এই ওষুধ আমার জন্য ভালো হবে। রুগী যদি ডাক্তারকে প্রেসক্রিপশন চেঞ্জ করতে বলে, তাহলে ডাক্তার একটু নারাজ হয় বটে, তাই না? তোমরা নিজেরাই ফিল করো। তোমরা এখানে অনেকে আছো যারা ক্লাস করো আর মনে মনে এরকম করো, বুঝেছি, না, তোমাদেরকে এই হ্যাঁ এগুলো করা যাবে না। আমাকে এই 20টা দিন একেবারেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে না পারলে ক্ষণে ক্ষণে তোমার মন ভেঙে যাবে, তুমি আত্মবিশ্বাস পাবে না, তোমার কোর্সটা শেষ করতে তুমি পারবে না, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, আর অনেক কিছু। সো কথা একটাই,
যুক্ত আছো যারা আমার সাথে, একেবারে আত্মবিশ্বাস নিয়ে যুক্ত থাকো। আমার প্রেসক্রিপশন চেঞ্জ করতে বলো না, আমার আইডিওলজি, আমার মেথড তুমি চেঞ্জ করতে বলো না। লেগে থাকো শেষ পর্যন্ত, দেখো এখান থেকে তুমি কি পাও। এনিওয়ে, লাভিং দ্য কান্ট্রি মিনস ডুইং সামথিং ফর ইট বাহার। তাহলে হয়ে গেল দেশকে ভালোবাসা মানে তার জন্য কিছু করা। তো ঠিক আছে, কিছু একটা করলাম আমরা। এবার আমরা যেটা বলতে চাই, এখানে প্রতিটি নদী, মাঠ আর গাছের মাঝে একটা গল্প আছে। খুবই কাব্যিক কথা, গল্প আছে। সো এখানে কি বলতে চাই দেখো, একটা মজার বিষয়, একটা গল্প আছে, এটাকে আমি সবার শেষে নিয়ে এসেছি। আমি এটাকে একটু রেড করব, বিকজ আমি এটা বলতে পারতাম একটা গল্প আছে প্রতিটি নদী, মাঠ আর গাছের মাঝে, তাহলে দেয়ারে ব্যবহার হতো না। কিন্তু যেহেতু আমি যেই জিনিসটাকে হাইলাইট করতে চাই এটাই শেষের দিকে আছে আর প্রথম দিকে অন্যান্য কিছু, অতএব এখানে আমার দেয়ারের ব্যবহার চলে আসবে। মনে আছে তো? ইয়েস। সো দেয়ার কি বলতো, আমি এখানে ইজ দেব নাকি আর দেব? হ্যাঁ, দেয়ার ইজ এ স্টোরি, অবশ্যই আই স্টোরি, STORY, দেয়ার ইজ এ স্টোরি, একটা গল্প আছে, একটা গল্প আছে। প্রতিটা কিসের? প্রতিটা নদী, মাঠ আর গাছের মাঝে। এই মাঝে বলতে বেসিক্যালি ইন হয়, মাঝে মানে ইন মানে মধ্যে, মাঝে, ভেতরে সবই হয়। ইন এভরি, প্রতিটা কিসের মাঝে বলতো? প্রতিটা নদী, ইন এভরি রিভার, রিভারের পরে কি দেব? ফিল্ড অ্যান্ড মাঠ এবং গাছের মাঝে, সো ট্রি, TREE, এখানকার, আমরা বলেছি এখানে, সো এ হেয়ারটা শেষে দেব। দেয়ার ইজ এ স্টোরি ইন এভরি রিভার, প্রতিটি নদী, মাঠ এবং গাছের মাঝে কি আছে বলতো? রাইট, একটা করে গল্প লুকিয়ে আছে। শেষ। খুবই ফানি আইটেম, দেয়ারের চমৎকার ব্যবহার আমরা এখানে লক্ষ্য করলাম। এবার আসো, যদি আমরা একসাথে কাজ করি, যদি বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সো ইফের ব্যবহার নিয়ে আসবো। ইফ, যদি, খেয়াল করো, আমরা একসাথে কাজ করি, এইটুকুতে নজর দাও। ইফ উই, আমরা, তাই না? ইফ উই ওয়ার্ক, আমরা কাজ করি, ভার টুগেদার, একসাথে যদি আমরা কাজ করি, টুগেদার, এরপর একটা কমা দিতে হয়। আমি দেখো বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, পরে বাক্যটা বলছি যে বাংলাদেশ, BANGLA, হ্যাঁ বাংলাদেশ, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে মানে ফিউচার টেন্স, উইল ফিউচার টেন্স, যাবে, গো ফার, অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য গো ফার বলতে পারে, অনেক দূর এগিয়ে যাবে। ক্লিয়ার? সো আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এটা হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। যদিও আমরা অনেক সমস্যার মাঝে আছি, তবুও আমরা আশা হারাই না। যদিও মানে দো অলদো, সেই বাক্যটা আমরা এখানে ব্যবহার করব। সো দো অলদো, অলদোটার ব্যবহার লিখিত অংশে বেশি, দো এর ব্যবহারটা স্পোকেনে যায়। অলদো, অল THES, হ্যাঁ, অলদো, কোনটুকু নজর দাও? এটুকুতে নজর দাও, তাড়াহুড়া নেই কোনো, ঠান্ডা মাথায় দেখো। যদিও আমরা, অলদো উই কি বলবো আমরা? যদিও আমরা অনেক সমস্যার মাঝে আছি, তাই না? সো যদিও আমাদের সমস্যা আছি মানে আমাদের আছে, উই হ্যাভ মেনি, কি, PROBLEMS, প্রবলেমস। মেনি থাকলে অনেক বোঝায়, তারপরে নাউনটা প্লুরাল হয়। মেনি বুকস, মেনি কাউস, মেনি প্রবলেমস। ক্লিয়ার? সো অলদো উই হ্যাভ মেনি প্রবলেমস, যদি আমাদের অনেক সমস্যা আছে বা যদিও আমরা অনেক সমস্যার মাঝে আছি, তবুও, এই তবুর জন্য আমরা একটা কমা নেব, আর কোনো শব্দ নেব না। মনে আছে তো? আমরা আশা হারাই না। তা আমরা আশা হারাই না, এটা বলতে পারি উই ডোন্ট, আমরা হারাই না, প্রেজেন্ট টেন্স, উই ডোন্ট লস, হারাই না, কি হারাই না? হোপ, আশা। অথবা আমরা এটাও বলতে পারি উই নেভার লস হোপ, উই ডোন্ট লস হোপ, অথবা উই নেভার লস হোপ, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আশা হারালাম না, ঠিক আছে। এবার আমরা বাংলাদেশ নিয়ে গর্বিত। তুমি যে দেশের হও সেই দেশ নিয়ে গর্ববোধ করবে, এটাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম প্রত্যেকের মাঝে থাকা উচিত। আমি বাংলাদেশ নিয়ে গর্বিত, সো কি হবে বলো? আমি বলতে হচ্ছে আই এম প্রাউড, নর্মালি এটা বলতে পারো, আই এম প্রাউড, PROUD, প্রাউড। বাংলাদেশ নিয়ে, তাহলে কি হয়?
মানে বাংলাদেশ সম্বন্ধে, তাহলে এখানে অ্যাবাউট দিবে না। আই এম প্রাউড অ্যাবাউট বাংলাদেশ, বিএনজি LADSH বাংলাদেশ। কিন্তু প্রাউডের পরে কি আসলে অ্যাবাউট বসে? আমি তো বাংলাদেশ সম্বন্ধে গর্বিত, বাংলাদেশকে নিয়ে গর্বিত, নর্মালি কিন্তু অ্যাবাউট হচ্ছে। বাট এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখার খেলা। এগুলো তোমার সময় পেলে তুমি পড়বে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হচ্ছে মানে শুধু এই ক্লাসগুলোই নয়, প্রিপোজিশনও পড়বে। প্রাউডে পরে অ্যাবাউট বসে না, প্রাউডে পরে কি বসে? অফ বসে। তাহলে আই এম প্রাউড অফ বাংলাদেশ, আমি বাংলাদেশ নিয়ে গর্বিত। অথবা তুমি বলতে পারো আই ফিল প্রাউড অফ বাংলাদেশ, কোনো সমস্যা নেই, একই কথা। আমি বাংলাদেশ নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ বাংলাদেশ। আর পরেরটা হচ্ছে বাংলাদেশ শুধু আমার পরিচয় নয়, আমার স্বপ্ন। মানে দুইটা, পরিচয় এবং স্বপ্ন, দুইটা। এইরকম দুইটা জিনিসকে যুক্ত করব কি দ্বারা? যখন এরকম বাংলা বাক্য শুনবো, বলবো, সঙ্গে সঙ্গে স্ট্রাকচার আমার মাথায় চলে আসবে। কখন? প্রচুর প্র্যাকটিস করবে যখন। ঠিক আছে, এখন প্রথম অবস্থায় এগুলো আসবে না, বাট সাথে লেগে থাকো, দেখবে কত কিছু নিজের অজান্তে চলে আসে। আই এম প্রাউড অফ বাংলাদেশ, আমি বাংলাদেশ নিয়ে গর্বিত। তাহলে এবার কি বলবে বলো তো? এবার তুমি সরি, পরেরটা কি? বাংলাদেশ শুধু আমার পরিচয় নয়, তাহলে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ইজ নট অনলি, মনে আছে তো? নট অনলি, বাংলাদেশ ইজ নট অনলি মাই আইডেন্টিটি, তাই না? আমার পরিচয় না। আমি প্রথমে আমার পরিচয় নিয়ে কথা বলি। মাই আইডেন্টিটি, আইডেন্টিটি, ওকে, আইডেন্টিটি বানানটা দেখি, ঠিক আছে। বাট অলসো, বাংলাদেশ ইজ নট মাই আইডেন্টিটি বাট অলসো, এটা শুধু আমার পরিচয় নয়, এটা আমার স্বপ্ন বটে। বাট অলসো মাই ড্রিম। ব্যাস, শেষ হয়ে গেল। এবং আমরা প্রতিটা স্ট্রাকচারকে সুন্দরভাবে এখানে ব্যবহার করেছি, চমৎকারভাবে। সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্ব, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ, সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে দ্যাট ক্লজ, মনে আছে? তারপরে সাবজেক্ট, ভার্ব, তারপর হলো জেরান্ড। খেয়াল করো, একটু রিভিউ করো। দেয়ার দ্বারা যে বাক্য শুরু, পরেরটি হচ্ছে সাবজেক্ট, কন্ডিশনাল বাক্য, ইফের পরে প্রেজেন্ট টেন্স, পরেরটা ফিউচার টেন্স। অলদো দিয়ে দুইটা সম্পূর্ণ বিপরীত ধর্মীয়, অপোজিট আইডিয়া, তাই না? পরেরটা হচ্ছে গুণবাচক সেন্টেন্স। আর সবশেষেরটা হচ্ছে দুইটা গুণাবলী, নট অনলি এবং বাট অলসোর ব্যবহার। ব্যাস, আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে শেষ হয়েছে। আমি একবার পড়ে নিই কোথাও ভুল রইল কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে চারিদিকে লক্ষ্য করার সময় ছোটখাটো একটা ভুল থাকে। আই লিভ ইন এ স্মল ভিলেজ বাট দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। Shiva, it is a green and peaceful country. I want to do something for my country. I believe that this country will be the pride of everyone, or everyone's pride one day. Loving the country means doing something for it or her. There is a story in every river, field, and tree there. If we work together, Bangladesh will go far. Although we have many problems, we don't lose hope. I am proud of Bangladesh. Bangladesh is not only my identity but also my dream. MashaAllah. ওয়েল, এবার আমরা কি করেছি জানো? এই ট্রান্সলেশন করার পেছনে একটা কঙ্কাল দাঁড় করিয়েছি, একটা ফ্রেম দাঁড় করিয়েছি স্ট্রাকচারের। চলো সেগুলো একটু দেখে নিই। ওয়েল, এই হচ্ছে আমাদের আলোচনা থেকে একটা কঙ্কাল, একটা ফ্রেম দাঁড় করিয়েছি আমরা। এবং যখনই তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হবে, তখন এরকম অসংখ্য ফ্রেম, স্ট্রাকচার তোমার পেছনে অটোমেটিক্যালি ব্যাকএন্ডে কাজ করবে। এবং সেগুলো কাজ করবে অটোমেটিক্যালি, তুমি মনে মনে যেটা বলবে, এই ফিলিং ইন দ্য গ্যাপে সেটা বসিয়ে তুমি শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে, লিখতে পারবে। আমি তোমাদের একটা জিনিস দেখাই যে এই 10টা স্ট্রাকচার শেখার মাধ্যমেই তুমি আরো কত স্ট্রাকচারে জন্ম, মানে কত সেন্টেন্সে জন্ম দিতে পারো। 10টি স্ট্রাকচার, এর সাথে কত সেন্টেন্সের সম্পর্ক। যেমন ধরো, আমরা তো নর্মালি এটা দেখেছিলাম, কিন্তু এইটাকে যদি বলি যে আই অলওয়েজ রেসপেক্ট, আমি ধরো এখানে বসাই দিলাম আই অলওয়েজ রেসপেক্ট। এখন তুমি বলতে পারো আই অলওয়েজ লাভ মাই কান্ট্রি, আই অলওয়েজ লাভ মাই কান্ট্রি, কিন্তু সেটা পরিবর্তে তুমি বসালে আই অলওয়েজ রেসপেক্ট মাই, ধরো বললা মাদার, তুমি হতে পারে ফাদার। তুমি রেসপেক্টের পরিবর্তে এখানে বসিয়ে দাও, তুমি ধরো তুমি বসালা যে আই অলওয়েজ হেল্প দাও, আই অলওয়েজ হেল্প মাই মাদার, তুমি এখানে ফ্রেন্ড দাও, FRIEND, ফ্রেন্ড বসিয়ে দাও। এরকম অনেক কিছু। মাই ডট ডট ইজ ভেরি, তুমি অনেক কিছু বসাতে পারো।
তুমি এখানে বলতে পারো যে মাই স্কুল, SCHLL, মাই স্কুল ইজ ভেরি, এরপরে তুমি একটু বসাও মাই স্কুল ইজ ভেরি বিগ, বলতে পারো না, বিগ বলতে পারো, আমার স্কুল অনেক বড়, অথবা মাই ফ্রেন্ড ইজ ভেরি ফ্রেন্ডলি, যা খুশি তাই বলতে পারো। আই ওয়ান্ট টু, এরপর একটা ভার্ব লাগাও, আই ওয়ান্ট টু সার্ভ দাও, আই ওয়ান্ট টু সার্ভ, SERVE, আই ওয়ান্ট টু সার্ভ মাই, কি বলো তো, কান্ট্রি, আমি আমার দেশকে সেবা করতে চাই। তুমি সার্ভের পরিবর্তে তুমি যদি বলো যে আই ওয়ান্ট টু প্রোটেক্ট, তাহলে আই ওয়ান্ট টু প্রোটেক্ট মাই কান্ট্রি, পারো তো। তুমি বলতে পারো আই ওয়ান্ট টু হেল্প মাই ফ্রেন্ড, আই ওয়ান্ট টু হেল্প মাই মাদার, কত কিছু না। আচ্ছা, এবার যদি বলো যে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, আমি বিশ্বাস করি যে, তুমি কি বলতে পারো, আই বিলিভ দ্যাট, কি বসাতে পারো, দ্যাট এডুকেশন, আই বিলিভ দ্যাট এডুকেশন, কি হতে পারে, এডুকেশন উইল চেঞ্জ, এখানে কিছু একটা বসাও, চেঞ্জ মাই লাইফ। ফরম্যাট কিন্তু এটাই, আই বিলিভ দ্যাট এডুকেশন উইল চেঞ্জ মাই লাইফ, অথবা আই বিলিভ দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস, হার্ড ওয়ার্ক উইল ব্রিং সাকসেস, তাই না, অথবা আই বিলিভ দ্যাট দিস কান্ট্রি উইল হেল্প আস, হ্যাঁ, টু মেক আ বিউটিফুল কান্ট্রি, মানে এই টাইপের কিছু একটা। এরপরে পরেরটা বলো ডট ডট মিনস, কিছু একটা বলো, যেমন হেল্পিং আদার্স, হেল্পিং আদার্স মিনস অন্যজনকে সাহায্য করা মানে হলো, এখানে কিছু একটা বলো, যেমন হচ্ছে শোয়িং কাইন্ডনেস, তাই না, হেল্পিং আদার্স মিনস এর মানে হলো যে, শোয়িং কাইন্ডনেস, অন্যকে কি, হ্যাঁ, অন্যকে মিনস আমি বলবো যে এখানে কি দিতে পারি আমরা, বলো, হ্যাঁ, মিনস শোয়িং কাইন্ডনেস, তাই না, হেল্পিং আদার্স মিনস শোয়িং কাইন্ডনেস ফর পিপল, এই ইত্যাদি ইত্যাদি। তাহলে হচ্ছে হেল্পিং আদার্স, আমি দিই শোয়িং, SHOWING, শোয়িং কাইন্ডনেস, KINDNESS, কাইন্ডনেস ফর পিপল, POPL, পিপল। তো অন্যদেরকে সাহায্য করা মানে হচ্ছে তাদের প্রতি মহানুভবতা দেখানো, জনগণের প্রতি মহানুভবতা দেখানো। দেয়ার ইজ আ, কি বলতে পারি, এখানে অনেক কিছু, দেয়ার দিয়ে অনেক বাক্য তোমরা দেখেছো শুনেছো, যেমন দেয়ার ইজ বলতে পারো, দেয়ার ইজ আ লেসন, ইন এভরি, কি বলতো, ইন এভরি বুক, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের মাঝেই একটা করে শিক্ষা রয়েছে, অথবা দেয়ার ইজ আ বিউটি ইন এভরি ভিলেজ, প্রতিটা গ্রামেই একটা সৌন্দর্য আছে, অথবা দেয়ার ইজ আ হোপ ইন এভরি মোমেন্ট, তাই না, কত বাক্য তৈরি হচ্ছে। ইফ উই, অনেক বাক্য বলতে পারো, ইফ উই ওয়ার্ক টুগেদার, আমরা যদি একসাথে কাজ করি, উই উইল সাকসিড, তাই না, অথবা হচ্ছে যে ইফ উই স্টাডি, STUDY, ইফ উই স্টাডি, কি বলবো, স্টাডি ওয়েল, আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি, উই উইল, আমরা কি বলতে পারি, উইল গেট রিওয়ার্ড, না, আমরা একটা সুন্দর পুরস্কার পেতে পারি, WRDS, হ্যাঁ, আমরা পুরস্কার পেতে পারি। অলদো দিয়ে অনেক বাক্য আমরা তৈরি করতে পারি, অলদো উই আর পোর, তাই না, উই স্টিল ট্রাই আওয়ার লেভেল বেস্ট বলতে পারি, অথবা অলদো, সুন্দর একটা বাক্য দিই, লাইফ ইজ হার্ড, HRD, হার্ড, লাইফ ইজ হার্ড, তারপর কি বলতে পারি, উই স্টিল স্মাইল, জীবন যদিও কঠিন তবু আমরা এখনো হেসে চলি, না, আমরা হাসি, স্মাইল। ওকে, আই ফিল দিয়ে কি দিতে পারি আমরা, আই ফিল হ্যাপি হোয়েন আই টক টু মাই মাদার, যখন আমি মায়ের সাথে কথা বলি, অথবা বলতে পারো আই ফিল প্রাউড, আমি গর্ব অনুভব করি, হোয়েন আই হেল্প আদার্স, অন্যদের সাহায্য করি, তাই না। আচ্ছা, আই ফিল এক্সাইটেড বলতে পারি আমরা, এক্সাইটেড, কত বাক্য আমি বলছি, লিখছি, আই ফিল এক্সাইটেড, আমি উত্তেজিত হই, আমি খুব খুশি অনুভব করি, হোয়েন আই সি মাই ফ্ল্যাগ, তাই না,
মাই ফ্ল্যাগ। আমাদের যখন পতাকা আমরা দেখি তখন আমরা কিন্তু কি অনুভব করি, খুব এক্সাইটেড হয়ে যাই। নট অনলি বাট অলসো দিয়ে অনেক বাক্য বলতে পারি যে মাই কান্ট্রি ইজ নট অনলি, বললাম মাই কান্ট্রি, CONTRY, মাই কান্ট্রি ইজ নট অনলি বিউটিফুল, সুন্দর কথা দিয়ে দিই, বিউটিফুল, বাট অলসো কি, বাট অলসো ইন্সপায়ারিং। প্রচুর ভোকাবুলারি জানতে হবে, না হলে নতুন শব্দ বানাতে পারবে না। স্ট্রাকচার জানলে কিন্তু ভোকাবুলারি ক্রাইসিস। সো অবশ্যই যেন মনে থাকে আগামী ক্লাসে বই নিয়ে অ্যাটেন্ড হতে হবে, কারণ সেখানে আমাদের টার্গেট অনুযায়ী একদিক থেকে ভোকাবুলারি শেখাবো, অন্য দিক থেকে দেখাবো বই থেকে কিভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ট্রান্সলেশন বেস আমাদের দক্ষতা চরম লেভেলে আমরা পৌঁছে যাব। সো অবশ্যই বই নিয়ে অ্যাটেন্ড হতে হবে। তাহলে এই সব শেষে আমি যে কথা বলতে চাই, একটা বিষয় লক্ষ্য করেছো যে কি পরিমাণে বাক্য আমরা তৈরি করতে পারি আজকে শুধুমাত্র 10টা সেন্টেন্স দিয়ে, 10টা স্ট্রাকচার দিয়ে, মূল কি ফ্রেম দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি। তুমি কি মনে করেছো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ এভাবে ছাড়া অন্যভাবে হওয়া যায়? আর কোনো কৌশল আছে নাকি? কেউ হয়েছে নাকি? মোটেই না। সবশেষ কথা একটাই, আয়োজনের সঙ্গে যুক্ত আছো, থাকো ইনশাআল্লাহ 20টা দিন ধরে চুম্বকের মতো চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করো, আমার দেওয়া কাজগুলো প্রতিদিন কমপ্লিট করে লাইভেই অ্যাটেন্ড হবে। এটাই হচ্ছে তোমার দৃঢ়পণ প্রতিজ্ঞা। লাইভ থেকে ছিটকে পড়লে তুমি এই কোর্সের সুবিধা নিতে পারবে না, এটা আমার বহুত দেখা, অনেক প্রমাণিত। তাহলে কয়েকটি কাজ দিচ্ছি। নাম্বার 1, 10টি স্ট্রাকচার রিডিং টেবিলের সামনে ঝুলিয়ে ফেলো, বারবার কন্ট্রোলে রাখো, সময় পেলেই ওই স্ট্রাকচার ব্যবহার করে যত খুশি পারো বাক্য বলার চেষ্টা করো। নেক্সট নাম্বার 2 হলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বইটা নিয়ে অ্যাটেন্ড হও, যাতে করে আগামী ক্লাসটা তুমি এনজয় করতে পারো। ধারাবাহিক এই প্রক্রিয়ায় তুমি যদি যুক্ত থাকো ইনশাআল্লাহ তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা চাবি পেয়ে যাবে, এবং ইনশাআল্লাহ সেই চাবি দিয়ে তুমি যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ব্যবহৃত তালা চমৎকার করে খুলতে পারবে। বিশ্বাস রাখো তো? এবং এই 3টা ক্লাস করে কি সেই বিশ্বাস হয়েছে তোমার? একটু জানাবে। আলহামদুলিল্লাহ, শেষ করছে আয়োজনটি। শেষে আরেকবার জানিয়ে দিই, যে 10টি স্ট্রাকচার দেখানো হলো সেই 10টি স্ট্রাকচার অবশ্যই রিডিং টেবিলের সামনে প্রত্যেকের লিখে রাখা চাই। রাইট? অবশ্যই প্রত্যেককে লিখে রাখতে হবে। ওকে, এরপর আরেকটি গুড নিউজ হচ্ছে এই 10টি স্ট্রাকচার সমন্বয়ে আমি তোমাদের সাপোর্টিং নোট 3 দেবো আজকে। যখনই দেব অ্যাপ এবং ওয়েবসাইটে আমি তোমাদের গ্রুপে সুন্দর করে জানিয়ে দেব। 100টা রিয়েল এক্সাম্পল দেব, এবং এটি বারবার দেখবে তোমরা। তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে এইগুলো। ওয়েল, এর সঙ্গে আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশ নিয়ে যে আমি অনুবাদটা দিয়েছিলাম, অনুবাদের যে ইংরেজিটা আমি করলাম, সেইটা এবার কি করবে, আমার ক্লাসটা শেষ করে একটু ফ্রেশ হবে, ঘুমোতে যাবার পূর্বে অবশ্যই বাংলাটা দেখে আগে নিজে নিজে ট্রাই করবে। এবার তো তুমি আনসার দেখেছো, এবার আনসার দেখবে না, তুমি জাস্ট নিজে নিজে আগে ট্রাই করবে। ঠিক আছে? ট্রাই করার পর আনসারের সঙ্গে একটু মেলাবে। এভাবে করে বারবার দেখবে, আর এর মধ্যে দিয়েই তো তোমার পূর্ণতা আসবে। তাহলে শেষে তোমাদের ছোট্ট একটা সবার মনের একটা বাস্তব অনুপ্রেরণামূলক কথা, একটা গল্প বলি। গল্পের নাম এভাবেই শেখা হয়। বুঝি না, কিন্তু তবুও পড়তে থাকি। বিরক্ত লাগে, তবুও পড়া চালিয়ে যাই। হতাশা মাঝে মাঝে ঘিরে ধরে, আমি বুঝি পারবো না, তবুও হাল ছাড়ি না। একসময় দেখলাম কঠিন আর অজানা বিষয়গুলো কেমন যেন সহজ লাগতে শুরু করেছে। মনে রেখো, এভাবেই শেখা হয়, এভাবেই শেখা পায় পূর্ণতা। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে প্রত্যেকের হৃদয়ের কথা। আজ যা জানি না, একটা সময় সেটি তুমি শিখতে পারবে। আজকে ঠিক তোমাদের যেমন অবস্থা, আলহামদুলিল্লাহ এইরকমই একটা অবস্থা আমিও ছিলাম, কিন্তু সেটা এখন পূর্ণতা পেয়েছে। সবশেষে আমরা যেটা বলতে চাই, কি বলবো বলো তো? শুক্রিয়া। যে কত আজকে? আজকে হলো যে 03, দ্যাট মিনস হচ্ছে জার্নি 03 ইজ ইকাল টু ডান। এটা কোথায় লিখতে হবে? হ্যাঁ, নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইলে লিখতে হবে। কারা কারা লিখেছো একটু জানাও। আর আয়োজনের শেষে এটি জানাও যে একটু একটু করে ভেতরে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে কিনা। আর ছোটোখাটো ভুলগুলো, যেমন আমি কোনো জায়গা হয়তো ছোটোখাটো ভুল না হয়তো ছেড়ে দিয়েছি, সেগুলো একটা সময় আবিষ্কার করতে পারবে। এগুলোকে মাইনর কোনো বিষয় হিসেবে ধরো না। পুরো আয়োজনটা কেমন এনজয় করেছো, কেমন মনের অনুভূতি, সাহস পাচ্ছ কিনা,
একটু আমাকে জানাও। তোমাদের মনের কথাগুলো শুনতে শুনতেই বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে আবারও কথা হবে, এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি।